প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি পড়তে যাচ্ছি মাসুদ রানা সিরিজের আরও একটি বই। নাম বিপদে সোহানা। শুরু করছি প্রথম অংশ। ১। আমি রানা বলছি, ইংল্যান্ড বার্কশায়ার কাউন্টির উইক্সফোর্ড গ্রামের ভেতর দিয়ে সরু আঁকাবাঁকা রাস্তা ধরে চলেছি। যাচ্ছি সোহানার বান্ধবী লেডি জোয়ালিনের খামার বাড়ির উদ্দেশ্যে। সাদ নামিয়ে দিয়েছে বেন্টলি কনভার্টেবলের। মনে হচ্ছে যেন পঙ্খিরাজে চড়ে উড়ে চলেছি। এমন মসৃণ রাস্তা। পশ্চিমের মেঘগুলোকে নানান রঙে রাঙিয়ে দিয়ে অস্ত গেছে সূর্য। এখন কালচে হয়ে বুজে আসছে গোধূলির আলো। রাস্তার দুপাশে কোমর সমান সবুজ ক্ষেত দুলছে জোর হাওয়ায়। পূবে আবছা ঢেউয়ের মতো দেখাচ্ছে পাহাড়গুলোর আলোকিত চূড়া। কুয়াশা ঢেকে ফেলছে বিশ্ব চরাচর। অনেকদিন ধরে সোহানা আর আমাকে ওর ওখানে একটা সপ্তাহ বেরিয়ে যাওয়ার জন্যও বারবার অনুরোধ করেছিল লেডি জোয়ালিন হেইফোর্ড। এতদিনে সময় করতে পেরেছি। সোহানা কি এক কাজে আটকে গেছে। ও এসে পড়বে ২-১ দিনের মধ্যে। কয়েকটা দিন গ্রামের নিরিবিলি শান্ত পরিবেশে বিশ্রাম নিয়ে তরতাজা হয়ে ফিরে যাব যে যার কাজে। ড্রাইভওয়েতে গাড়ি থামতেই যেন আকাশের চাঁদ হাতে পেয়েছে এমনই ভঙ্গিতে ৪ ধাপ সিঁড়ি ভেঙে নেমে এলো জোয়ালিন। খুবই সমাদর করে ভিতরে নিয়ে গিয়ে বসালো। বাটলার উইলিকে হুকুম দিল রানার সুটকেস দোতলায় ওর ঘরে নিয়ে গিয়ে রাখতে বলো গিলামকে। আর শার্লিকে বলো আমাদের বিকেলের কফি দিতে। ঘরে বানানো কেক বিস্কুট আর বড় ১ কাপ ভর্তি কফি শেষ হতেই দোতলায় নিয়ে গিয়ে আমার ঘরটা দেখিয়ে দিল ও। একটু বিশ্রাম নিয়ে নাও, তারপর আমার বাগান আর নতুন জিমনেশিয়াম দেখাবো তোমাকে। আগে দেখি সাপারের কি ব্যবস্থা হচ্ছে। অত ব্যস্ত হওয়ার কিচ্ছু নেই জোয়ালিন, বললাম। রাত ১০টার আগে খিদে লাগবে না। চলো দেখি কি দেখাবে। হাত মুখ ধুয়ে নেমে এলাম নিচে। রান্নাঘরে একবার উকি দিয়েই চলে এলো জোয়ালিন। বেরিয়ে পড়লাম ওর ফুল ফলের বাগান আর জিমনেশিয়াম দেখতে। ওর চলাফেরায় কোনো আড়ষ্টতা নেই দেখে ভালো লাগলো। বোঝাই যায় না হাঁটুর নিচ থেকে কেটে বাদ দেয়া হয়েছে একটা পা। এক বিশিষ্ট স্কটিশ আর্লের মেয়ে জোয়ালিন। বয়স ২৮ কি ২৯। দেখতে বেশ ভালো থেকে অপূর্বর মধ্যে যার যেমন লাগে। মা ছিল না, বাপের আদর ছিল অঢেল। একটু বকেই গিয়েছিল, বিশেষ করে ১৮ সাবালিকা হওয়ার পর। প্রথম দিকে বন্ধু বান্ধব নিয়ে পার্টি, ক্লাব, ড্যান্স, স্পিডবোট, রেসিং কার ও বাপের প্লেন চালিয়ে যেখানে ইচ্ছা ঘুরে বেড়ানোতেই সীমাবদ্ধ ছিল দস্যিপনা। তারপর হঠাৎ করেই আর্লের অমতে বিয়ে করে বসল সুদর্শন এক টকবগে স্মার্ট বখাটে পেলে বয়কে। সে তখন উঠতি বড়লোক, বিশাল ফার্মের মালিক। খুব অল্প দিনেই পৈতৃক সম্পত্তির ৩ ভাগের ২ ভাগ খুইয়ে মদ ধরল ছোকরা। তারপর একদিন মাতাল অবস্থায় বেপরোয়া গাড়ি চালাতে গিয়ে মারাত্মক অ্যাক্সিডেন্ট করলো। ওর সঙ্গে জোয়ালিনও ছিল। হেইফোর্ড তো মরে বাঁচল। জোয়ালিন পড়ে গেল মহা বিপদে। ২ মাস নরক যন্ত্রণার পর হাসপাতালে একটা পা রেখে বেরিয়ে এলো ও স্কচে ভর দিয়ে। একজন নতুন মানুষ। বাবা ওকে সাহায্য করতে চেয়েছিলেন, কিন্তু রাজি হয়নি জোয়ালিন। স্বামীর খামার পরিচালনার ভার তুলে নেয় নিজের হাতে। ৪ বছর কঠোর পরিশ্রমের পর খামার থেকে লাভ আসতে শুরু করে। এখন তো
ওটা রীতিমতো সোনার খনি। ওর অসময়ে প্রায়ই এসেছি আমি এখানে সোহানার সঙ্গে, সাহায্য করেছি সাধ্যমতো। তারপর কাজের চাপে ধীরে ধীরে কমে গেছে আসা যাওয়া, দেখা হয় না বেশ অনেক দিন। বছর খানেক আগে অবশ্য আর একবার এসেছিলাম, একা। সোহানার অনুরোধে আসতে হয়েছিল। ঢাকা থেকে ফোন করে বলেছিল যেন একবার দেখা করি মেয়েটির সঙ্গে। প্রথমে মুখ খুলতে চায়নি জোয়ালিন, তারপর চাপাচাপি করায় দু এক কথায় যেটুকু আভাস দিল তাতে বুঝলাম এত কষ্ট করে গড়ে তোলা ফার্মটা ওর কাছ থেকে কেড়ে নিতে চাইছে কেউ। এলাকারই কুখ্যাত কোনো সন্ত্রাসী ওকে একা মেয়ে মানুষ পেয়ে নানান রকম জ্বালাতন শুরু করেছে। ওকে তাড়িয়ে দিয়ে সম্পত্তিটা দখল করতে চায়। ওর বিপদের কথা শুনে আমি যে এসেছি তাতেই জোয়ালিন যার পর নাই কৃতজ্ঞ। কিছু করতে হবে না আমাকে। লোকটা অত্যন্ত নীচ ও ভয়ঙ্কর। আমি কিছু বলতে গেলে ক্ষতি হবে আমারও। গোলমালে না গিয়ে এখন মানে মানে কেটে পড়াই ভালো। ও ভেবেছে আমি নিরীহ ভদ্রলোক মানুষ, এসবে জড়িয়ে মহাবিপদ ডেকে আনবো নিজের উপর। বুঝলাম আমাদের দুজনের পেশা সম্পর্কে কিছুই জানাইনি ওকে সোহানা। আমিও আর ও নিয়ে উচ্চবাচ্য করলাম না। শুধু বললাম এ ধরনের রোগী আগেও দেখেছি আমি। আমার কাছে এ রোগের ভালো দাওয়াই আছে, শুধু নামটা বলো। ও যখন বুঝলো সত্যি সাহায্য করতে চাই তখন ঝরঝরিয়ে কেঁদে ফেলল। একেবারে ভেঙে পড়ার অবস্থা হয়েছিল বেচারির। প্রথমে ওদের সর্দারটার সঙ্গে দেখা করে ভদ্রভাবে বললাম মেয়েটি একা নয়, ওকে যেন আর জ্বালাতন করা না হয়। প্রতি উত্তরে সেই দিনই বিকেলে সন্ধ্যা মার্কা 3 সাঙ্গাতকে নিয়ে হাজির হলো লোকটা। জোয়ালিনের চোখের সামনে পিটিয়ে আমাকে দুরস্ত করবে এবং ওকেও হাতে কলমে শিখিয়ে দিয়ে যাবে কি করিলে কি হয়। ওদের 4 জনকে হাসপাতালে পৌঁছে দিয়ে লন্ডন পুলিশের এক সুপারকে জানিয়েছিলাম আমি ঘটনাটা। হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর ডিস্ট্রিক্ট পুলিশ যখন ওদেরকে কদিন হাজতে আটকে রেখে নরম জায়গা বেছে বেছে সকাল বিকেল দাওয়াই দিল, তখন হুঁশে এলো ওরা। লেডি উইলফোর্ডকে আর কখনো ঝামেলা পোহাতে হয়নি কোনো দিন। 2, রাতটা সেটে ঘুম দিলাম। পরপর 2 দিন অপেক্ষা করেও সোহানা যখন এলো না তখন অস্থির হয়ে উঠলাম। একা একা কতদিন আর পল্লীর প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করা যায়। পরদিন ক্ষেত থেকে প্যাট্রিস আর কবুতর শিকার করে নদী থেকে মাছ ধরে তিক্ত বিরক্ত হয়ে ঘরে ফিরছি। পথেই বাটলার উইলি এসে খবর দিল অনেক দূর থেকে এক ভদ্রলোক এসেছেন, আমার সঙ্গে দেখা করতে চান। সন্ধে হয়ে আসছে। জোরে পা চালালাম। দেখে পছন্দ হলো না আমার লোকটাকে। চমৎকার স্যুট পরেছে, সুন্দর স্বাস্থ্য, চোখ দুটো ধূসর, লালচে চুলের ফাঁক দিয়ে টাকের আভাস পাওয়া যায়। বয়স 35 থেকে 40-এর মধ্যে। উপরের ঠোঁট লম্বা করে নিচে দাবিয়ে বিচিত্র ভঙ্গিতে হাসে। দেখলেই মনের মধ্যে বেজে ওঠে বিপদ সংকেত। মধুর হেসে জানতে চাইলাম কেন এসেছে। কোনো কোনো সুখবর? খবর বলে উপরের ঠোঁট টিপে হাসার ভঙ্গি করলো লোকটা। শুনয় শুধু খবর। একটু একান্তে দিতে চাই খবরটা, মিস্টার রানা। আমার নাম স্টটম্যান, সবাই স্টট বলে ডাকে। খুবই নরম গলায় কথাগুলো বলল লোকটা, সুরে কিছুটা আইরিশ ও বেশিরভাগ আমেরিকান টান। ব্যক্তিগত? গোপনীয়? তাহলে চলুন ভেতরে গিয়ে বসি। বাড়িতে জোয়ালিন নেই, বাজারে গেছে জানি, তাই কথাটা বলে পিছন ফিরে হাঁটতে শুরু করলাম। জানি লোকটা জরুরি কোনো গুরুত্বপূর্ণ কাজ নিয়েই এসেছে। জীবন বীমা কিংবা নতুন ধরনের ইঁদুর মারা কল বেচতে আসেনি। ঠিকই ধরেছি। ও ভেতরে ঢুকতেই ড্রয়িং রুমের দরজাটা ভিড়িয়ে দিয়ে পিছন ফিরেই দেখলাম লোকটার হাতে পিস্তল, একটা 9mm লুগার।
সোজা আমার বুকের দিকে তাক করে ধরা। জমে গেলাম জায়গায়। বললাম, ওসব জিনিস সঙ্গে থাকলে যে কোনো সময় আহত বা নিহত হতে পারেন মিস্টার। সহজ ভঙ্গিতে বলল লোকটা। আসুন বসে কথা বলি। এটা বের করেছি বলে কিছু মনে করবেন না। আমার কথা শেষ হওয়ার আগেই যাতে আপনার মাথা গরম করে কিছু করে বসার ইচ্ছে না হয় তাই। জ্যাকেট খুলে একটা হাতলহীন চেয়ারের পিঠে ঝুলিয়ে দিলাম। তারপর বসলাম। কারণ গায়ে জ্যাকেট আর চেয়ারে হাতল থাকলে দ্রুত নড়াচড়া করতে অসুবিধা। ট্রটম্যান কোট খুলল না, কিন্তু বসলো আরেকটা হাতল ছাড়া চেয়ারে। লোকটা আত্মবিশ্বাসী, তবে অতিমাত্রায় নয়। হাতে পিস্তল থাকলে অনেকের মধ্যে যে ডন কেয়ার একটা ভাব আসে, এর মধ্যে সেটা অনুপস্থিত। এ লোক পেশাদার, নিতান্ত প্রয়োজন না হলে অস্ত্র ব্যবহার করবে না। মনে মনে এর গ্রেড আরও ইঞ্চি দুয়েক উপরে তুলে দিলাম। এরকম লোক বিরল, কোটিতে গুটিক। তবে আগেও দেখেছি আমি এ জিনিস। পেরেকের মতো শক্ত। অস্ত্র কেড়ে নিলেও হার মানবে না, হাত ভেঙে দিলেও থামবে না, কামড়ে জখম করতে চাইবে। এমন একরোখা তেদল লোক সত্যিই কম পাওয়া যায়। কোনো সন্দেহ নেই ট্রটম্যান তাদের মধ্যে একজন। নরম গলায় বলল লোকটা, আমি গডরিজের হয়ে কাজ করছি। আপনাকে তুলে নিয়ে যাওয়ার হুকুম হয়েছে। মজার ব্যাপার, তাই হেসে উঠলাম। জন গডরিজ পাঠিয়েছে বুঝি আপনাকে? তাহলে তো বলতে হয় এই প্রথম একজন দোজক ফেরত ভদ্রলোক দেখছি। হা হা হা। হাসল না ট্রট। বলল, সেদিন মারা যায়নি গডরিজ। আধমরা মানে শরীরের অর্ধেকটা মারা গেছিল। শুনেছি অনেক উপর থেকে পড়েছিল। 3. দুশ্চিন্তার কথা। মিথ্যে বলে এই লোকের কোনো লাভ আছে বলে মনে হচ্ছে না। তবে কি সত্যি কথাই বলছে বেটা? গডরিজের বেঁচে থাকাটা আমার জন্য মোটেই সুখবর নয়। জীবনে অনেক নীচ নোংরা লোক দেখেছি আমি, কিন্তু এর মতো আর একটাও দেখিনি। একসময় নারী ও শিশু আমদানি, পাচার ও বিক্রির ব্যবসাতে ছিল চাক ওর একচটিয়া মনোপলি। দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়া থেকে ওদেরকে বিদেশে চাকরির লোভ দেখিয়ে সংগ্রহ করে প্রথমে তুরস্কে পাঠানো হতো ওর ট্রেনিং ক্যাম্পে। সেখানে অমানসিক নির্যাতনের মাধ্যমে ব্রেক করা, অর্থাৎ বাগে আনার পর সৌদি আরব সহ মধ্যপ্রাচ্য ও ইউরোপের বেশ কটি দেশ এবং দক্ষিণ আমেরিকার কয়েকটি দেশের পতিতালয়ে বিক্রি করা হতো। বাংলাদেশ কাউন্টার ইন্টেলিজেন্স থেকে এই রকম একটা চালানে টোপ হিসেবে পাঠানো হয়েছিল সোহানা চৌধুরীকে। চালানটা কোথা থেকে কিভাবে কোথায় যায় দেখার দায়িত্ব ছিল আমার উপর। কিন্তু শেষ দেখা আর হলো না। ইস্তাম্বুলের এক গুদামে হামলা চালাতে বাধ্য হলাম সোহানার জরুরি ডাক পেয়ে। 7 তলা বাড়িটা, মাঝখানে কনক্রিটের চারকোনা ফাঁকা জায়গা ছেড়ে চারপাশ ঘিরে ওয়্যার হাউস। গার্ডটাকে ঘায়েল করে প্রথমে 6 তলায় উঠে মুক্ত করলাম সোহানাকে। তারপর দুজন মিলে 4 গুন্ডার অস্ত্র কেড়ে নিয়ে হাত পা ভাঙলাম। এক খবিশ এমনই চিৎকার শুরু করলো যে দূরের একটা কামরা থেকে মেশিন পিস্তল হাতে গুলি করতে করতে বেরিয়ে এলো স্বয়ং গডরিজ। আমরা তখন করিডোরে। ওকে আমাদের দিকে অস্ত্র তাক করতে দেখে নিরুপায় হয়ে থ্রোয়িং নাইফটা ছুটতেই হলো। দৌড়ের উপর ছিল লোকটা, তখনও 20 কদম দূরে। স্পষ্ট দেখলাম ওর পাঁজরের ফাঁক দিয়ে ঢুকে গেল ছুরির 6 ইঞ্চি ফলা। বিকট এক আর্তনাদ ছেড়ে 2 হাত শূন্যে তুলল গডরিজ। তারপর রেলিংয়ে পিঠ দিয়ে উল্টে চলে গেল ওপাশে। নিজ চোখে দেখলাম 50 ফুট নিচে কনক্রিটের মেঝেতে আছড়ে পড়ল ওর বিশাল দেহটা। এরপর আর দেখার কিছু বাকি থাকে? 30 জন তরুণী আর ছোট বড় 19টা শিশু কিশোরকে
যার যার দেশে পাঠাবার ব্যবস্থা করে আমি চলে গেলাম রানা ইনভেস্টিগেশন এজেন্সির রোম শাখার কাজ দেখতে। সোহানা ফিরে গেল ঢাকায়। যতদূর জানি গডডিজের দল ভেঙে গিয়েছিল এরপর। অন্তত এই রুটে নারী ও শিশু পাচার বন্ধ হয়ে গিয়েছিল। আজ হঠাৎ ট্রটম্যানের মুখে লোকটার বেঁচে থাকার কথা শুনে থমকে গেলাম। আছড়ে পড়ার কথাও বলছে। সোজা আমার দিকে চেয়ে আমার বক্তব্য শোনার অপেক্ষা করছে লোকটা, হাতের পিস্তল স্থির। হ্যাঁ, বললাম। অনেক উপর থেকে পড়েছিল। আধমরা হয়ে থাকলেও ওকে ভাগ্যবান বলতে হবে। সেদিন থেকেই ওর নিচের অর্ধেক অসাড় হয়ে গেছে, বলল ট্রটম্যান। হাসল উপরের ঠোঁট নিচু করে। সেই জন্যে ও আপনার সঙ্গে দেখা করতে চায়। গত 2-3 বছর ওর মাথায় প্রতিহিংসা ছাড়া আর কোনো চিন্তা ছিল বলে মনে হয় না। তার চেয়ে বছরের পর বছর হাজার হাজার শিশু কিশোর ও নারীর কী সর্বনাশ করেছে সেটা ভাবলে হয়তো সময় একটু ভালো কাটত। বললাম, কোথায় ও? এপাশ ওপাশ মাথা নাড়ল লোকটা। পরে মিস্টার রানা, এখন বলে দিলে আমার কাজটা অনেক বেশি কঠিন হয়ে যাবে। পিস্তলটার দিকে চাইলাম। তুমি মনে করেছ ওটা তাক করে ধরে আছো বলে লক্ষ্মী ছেলের মতো সুরসুর করে তোমার সঙ্গে যাব আমি? না। আবার মাথা নাড়ল ট্রটম্যান। উপরের ঠোঁট ঝুলে পড়ল আরও খানিকটা। যাবেন এই জন্যে যে আপনার বান্ধবী সোহানা চৌধুরী এখন গডরিজের হাতে। মনে হলো তলপেট বরাবর প্রচণ্ড এক লাথি খেলাম। হাসির ভঙ্গি করে বললাম, এতই সহজ? সহজ, যদি সতর্কতায় ঢিল থাকে। কোন দিক থেকে ছোবল আসবে ধারণাই যদি না থাকে। এই একইভাবে যে কোনো মানুষকে কাবু করা কঠিন কিছু নয়। কিন্তু গডরিজ আপনাকে আস্ত চায়। চায় চোখ কান খোলা অবস্থাতে স্বেচ্ছায় আপনি যেন ওর গুহায় ঢুকতে বাধ্য হন। মিলছে। গডরিজ এমনই চিজ। কাউকে ছুরি মারতে হলেও ফলাটা একটু বাঁকিয়ে নেবে, যাতে ব্যথা বেশি লাগে। আর কথা না বাড়িয়ে টেবিলের উপর রাখা টেলিফোনটা নিজের দিকে টেনে নিল ট্রটম্যান। চট করে ঘড়িটা একবার দেখে নিয়ে ডায়াল করলো। লক্ষ্য করলাম 7টা নয়, 9টা ডিজিট ঘোরালো ও, অর্থাৎ দূরে কোথাও ডায়াল করেছে। কয়েক সেকেন্ড অপেক্ষা করে বলল, হ্যাঁ বলছি। আমার সামনেই বসে আছে, দিন ওকে। রিসিভারটা টেবিলে নামিয়ে রেখে ঠেলে দিল ও আমার দিকে। তুলে নিলাম। রানা। আমার সারা পেয়ে কোকিয়ে উঠল সোহানা। সোহানাই। কারো পক্ষে ওর কণ্ঠ নকল করে আমাকে অন্তত বোকা বানানো সম্ভব নয়। কোথায়? জানতে চাইলাম। এটা জানা খুব দরকার। তা জানি না, জবাব দিল সোহানা। কিন্তু কোনো অবস্থাতেই ওদের কথা মতো তুমি। ঠাস করে একটা থাবড়া মারার শব্দ হলো। থেমে গেল কথা। বুঝলাম মুখ চেপে ধরা হয়েছে ওর। 2 সেকেন্ড পরেই ভেসে এলো একটা পুরুষ কণ্ঠ। যদিও ঠিক চিনতে পারলাম না, তবে গলাটা যে গডডিজেরই, তাতে কোনো সন্দেহের অবকাশ থাকলো না। ঘৃণা যেন উতলে উঠছে ওর ভেতর থেকে। চিবিয়ে চিবিয়ে উচ্চারণ করলো, নিশ্চয় তোমাকে আসতে বারণ করেছে। ওর পরামর্শ শুনো না মাসুদ রানা। ট্রটের কাছ থেকে জেনে নাও কি ঘটবে তুমি না এলে। কেটে গেল কানেকশন। ফোনটা বাড়িয়ে দিলাম ট্রটম্যানের দিকে। নিল না ও। আঙুলের ইশারায় ওটা ক্রেডলের উপর রাখতে বলল। বুঝতেই পারছেন সোহানা চৌধুরী এখন গডডিজের হাতে। একটা নির্দিষ্ট সময় পর্যন্ত অপেক্ষা করব। তার মধ্যে আমরা না পৌঁছলে কি হবে মুখ ফুটে বলতে চাই না, কল্পনা করে নিন। গডরিজ কখনো মিথ্যে হুমকি দেয় না। শুরু হবে কল্পনাতীত নির্যাতন। কথাগুলোর মর্ম উপলব্ধির জন্য আমাকে কয়েকটা সেকেন্ড সময় দিয়ে উঠে দাঁড়ালো টটম্যান। অস্ত্রটা শোল্ডার হোলস্টারে ভরে রেখে হাসলো ওর চোখা হাসি।
মনে হয় না এরপর আর অস্ত্র তাক করে রাখার দরকার আছে। কি বলেন? 4. সব যেন হিসেব করা। ওরা ঠিকই জানে, শুধু ওরা কেন, যারা আমাকে চেনে তারা সবাই জানে যাব আমি। বেঁধে নেয়ার প্রয়োজন নেই, যাবই। বেশ, উঠে দাঁড়ালাম, চেহারায় পরাজিত ভাব। চেয়ারের পিঠ থেকে ঝুলন্ত জ্যাকেটটা তুলে নিয়ে গায়ে দেয়ার ছল করে ছুঁড়ে দিলাম ওর চোখ মুখ সই করে। সেই সঙ্গে ঝাঁপ দিলাম সামনে। সরে যেতে চাইল, কিন্তু তার আগেই প্রায় উড়ে চলে এসেছি ওর কাছে। ডান হাতের আঙুলগুলো সামান্য ভাঁজ করে গিট দিয়ে প্রথমে ভয়ানক এক ঘুষি মারলাম ওর সোলার প্লেক্সাস বরাবর। হুক শব্দ করে বাঁকা হয়ে গেল লোকটা। তারপর জ্যাকেটটা বুকের কাছে নেমে যেতেই কানের নিচে ঝেড়ে দিলাম একটা বাঁহাতি কারাতে চপ। উঠে টলে উঠল টটম্যান। মাটিতে পড়ার আগেই ধরে ফেললাম লোকটাকে। কাঁধে তুলে নিয়ে পেছন দরজা দিয়ে বেরিয়ে রওনা দিলাম জিমনেশিয়ামের দিকে। গ্রামের সন্ধ্যা রাত নিঝুম, চুপচাপ, মনে হচ্ছে বেজে গেছে রাত 12টার বেশি। বাড়ি থেকে বেশ কিছুটা দূরে জিম। সব রকম যন্ত্রপাতি আছে ওখানে। নিয়মিত ব্যায়াম করে জোয়ালিন। সোহানা এলে সেও। জিমে ঢুকে দরজা লক করে আলো জ্বেলে দিলাম। ধপাস করে ফেললাম ওকে পুরো ম্যাটের উপর। পিছমোড়া করে বাঁধলাম হাত দুটো। তারপর বের করে নিলাম পিস্তলটা। যেমন করে হোক জানতে হবে আমার কোথায় আটকে রাখা হয়েছে সোহানাকে। কিন্তু পরিষ্কার বুঝতে পারছি এই হারামজাদাকে দিয়ে কথা বলানো সহজ হবে না। কথা আদায়ের ব্যাপারে আমার তেমন অভিজ্ঞতা নেই। কারো সাহায্যও পাওয়া যাবে না এখন। হাতে সময় থাকলে না হয় স্কোপোলামিন থ্রুথ সিয়াম দিয়ে আদায় করা যেত ঠিকানা। কিন্তু সময় একদমই নেই। সোহানার উপর না জানি কি অত্যাচার করছে ওরা। ভাবতেই মাথা খারাপ হয়ে যেতে চাইছে আমার। পরিষ্কার বুঝতে পারছি এ লোক ভাঙবে, কিন্তু মস্কাবে না। অত্যাচার করে লাভ নেই, মিথ্যে বলে সময় নষ্ট করবে। সম্ভব হলে ভয় দেখাতে হবে ওকে, তখন যদি মুখ খোলে। শক্ত দেখে দড়ি খুঁজে নিয়ে জিমের ঝুলন্ত একটা রশি বেয়ে উঠে গেলাম ওপরে। বিমের সঙ্গে লাগানো পুলির মধ্য দিয়ে ওটার এক মাথা গলিয়ে দিয়ে নামিয়ে আনলাম নিচে। এবার অপর মাথায় ফাঁস বানিয়ে পরালাম লোকটার গলায়। তারপর পুলির ঠিক নিচে এনে রাখলাম একটা চেয়ার। জ্ঞান ফিরে আসছে ট্রটম্যানের। ওই অবস্থায় দড়ি ধরে টেনে ওকে দাঁড় করালাম। যখন টলমল পায়ে দাঁড়াতে পারল, তখন অপর প্রান্ত ধরে টানতে শুরু করলাম। ওর পাশেই চেয়ার। ওটায় উঠে দাঁড়ানো ছাড়া আর কোনো উপায় থাকলো না ওর। ঠিকরে বেরিয়ে আসতে চাইছে চোখ দুটো। নড়তে পারছে না ভারসাম্য হারিয়ে চেয়ার থেকে পড়ে যাবার ভয়ে। দেয়ালের একটা আংটার সঙ্গে টান টান করে দড়িটা বেঁধে চেহারায় রাগ রাগ একটা ভাব এনে ওর সামনে পা ফাঁক করে দাঁড়ালাম, যেন ছায়াছবির ভিলেন। গর্ধপের বাচ্চা গর্ধপ। দাঁতে দাঁত চেপে বললাম, কি মনে করিস তুই আমাকে? ভেবেছিস সোহানার বিপদের কথা শুনলেই সুরসুর করে গিয়ে ঢুকবো তোদের গর্তে? সোহানার তাতে ওর কি উপকার হবে রে উল্লুক? গোটা ইংল্যান্ডে লোক রয়েছে আমার। বড়জোর 20 মিনিট লাগবে আমার ওই বেজন্মাটার ঠিকানা বের করতে। একটু দেরি হবে। সোহানাকে হয়তো বাঁচানো যাবে না, কিন্তু জেনে রাখ, তোর ওই বেজন্মা মনিব গড্ডিজও বাঁচবে না। তুইও না। আমি চললাম। যতক্ষণ খুশি দোল খেতে থাক এখানে। কথাটা বলে চেয়ারটা কাত করলাম একটু। ওর পা দুটো ফসকে যেতে আবার ওটা সোজা করে বসিয়ে রওনা দিলাম দরজার দিকে। বেরিয়ে যাওয়ার আগে আংটার বাঁধা দড়িটা ইঞ্চি 2 টেনে আবার বাঁধলাম। তারপর দরম করে দরজা লাগিয়ে দিয়ে বাইরে থেকে চোখ রাখলাম একটা ফাটলে। ফাস্টার চিলিপ নট দিনই আমি ইচ্ছে করে দিয়েছি
বউলির নট। কাজেই ফাঁসিতে মরার ভয় নেই। কিন্তু ও তো সেটা জানে না। কোটর ছেড়ে ঠিকরে বেরিয়ে আসতে চাইছে দুই চোখ, দৃষ্টিতে মৃত্যু ভীতি। দুই পা ছুঁড়ে হাঁসফাঁস করে আবার চেয়ারে ওঠার চেষ্টা করছে লোকটা। ওকে ওইভাবে রেখে মিনিট পাঁচেক পায়চারি করলাম বাইরে। ঠান্ডা হাওয়ায় খেয়ে ঠান্ডা হাওয়া খেয়ে কিছুটা শান্ত হলো মন। তারপর ব্যস্ত ভঙ্গিতে আবার ঢুকলাম জিমনেশিয়ামে। ট্রটম্যানের দিকে না তাকিয়ে দ্রুত পায়ে চললাম যন্ত্রপাতি রাখার কামরাটা লক্ষ্য করে। পাশ দিয়ে যাবার সময় হঠাৎ থমকে দাঁড়িয়ে এমন দৃষ্টিতে চাইলাম ওর দিকে, যেন এতক্ষণ বেঁচে আছে দেখে যার পর নাই অবাক হয়েছি। চেয়ারের সিটে কোনো মতে জুতোর আগাটা ঠেকিয়ে ঢুকছে ব্যাটা। শ্বাস নিচ্ছে কেরোসিন কাঠে কড়া চালানোর আওয়াজ তুলে। মুখ ফুলে উঠেছে, লালচে নীল ছায়া পড়েছে চেহারায়। দুই চোখ এখন ভয় নয়, নিখাদ আতঙ্ক। দুই চোখে এখন ভয় নয়, নিখাদ আতঙ্ক। বাহ, ইঞ্চি দুয়েক লম্বা হয়ে গেছো মনে হচ্ছে, বলে এবার ঠাস করে চেয়ারটা ফেলেই দিলাম এবং রওনা হলাম নিজের কাজে। শোনেন, কোকিয়ে উঠল ট্রট, কিন্তু গলায় দড়ির চাপ লাগায় বন্ধ হয়ে গেল জবান। ঝুলছে আর কথা বলার ভঙ্গিতে নড়ছে ওর মুখ। দু চার কদম এগিয়ে থেমে গেলাম, যেন একটু দ্বিধান্বিত। তারপর ফিরলাম ওর দিকে। চোখ মুখে তীব্র ঘৃণা ফুটিয়ে তুলে বললাম, ঠিক আছে, যদি সময় নিয়ে ধুকে ধুকেই মরতে চাস, কোনো আপত্তি নেই আমার। চেয়ারটা মেঝে থেকে তুলে ওর পায়ের কাছে আগের জায়গায় বসিয়ে দিয়ে চলে গেলাম স্টোরে। মিনিট কয়েক লাগিয়ে স্টোর থেকে কিছু গ্যাজেট আর একটা মেডিকেল কিট নিয়ে ভরলাম মাঝারি সাইজের একটা ক্যানভাস ব্যাগে। বেরিয়ে এসে দেখলাম আবার চেয়ারে উঠে পড়েছে ট্রট। থরথর করে কাঁপছে সর্বাঙ্গ। অনেক কষ্টে পায়ের কটা আঙুলের উপর দাঁড়িয়ে টলছে। ভারসাম্য বজায় রাখার চেষ্টায় দুলছে শরীরটা। ওর সামনে দিয়ে যাবার সময় হাত নেড়ে টাটা করলাম। বানোয়াট মৃদু হেসে বললাম, দেখা হবে আবার। আঙুল তুলে উপরটা দেখালাম, ওই পারে। ক্রনিক ব্রঙ্কাইটিস রোগীর মতো ঘর ঘরে গলায় ডাকলো আমাকে। দাঁড়ান রানা, ওকে ওরা আটকে রেখেছে ক্লস্টার বার্গ। মুখটা নড়ছে কিন্তু আওয়াজ নেই, দম ফুরিয়ে গেছে। ধীর পায়ে ফিরে গেলাম ওর কাছে। আবার চেয়ারে হাত রেখে বললাম, মিথ্যুক কোথাকার। ফুঁপিয়ে উঠে শ্বাস টানলো। তারপর ফ্যাঁসে গলায় বলল, যিশুর কিরে? ক্লাস্টারবার্গ কাসল ইনভারনেস। বুঝলাম সত্যি কথাই বলছে। আমার সঙ্গে দর কষাকষিতে যায়নি লোকটা, কারণ ওর ধারণা সময় দেব না ওকে। কথাটা বলে ফেলে পাগলাটে চোখে তাকিয়ে আছে আমার দিকে, দৃষ্টিতে ভিখারির আকুতি। যেন ওর কথাটা বিশ্বাস করতে পারছি না। এমনই সুরে বললাম, তুমি আমাকে সেই ইনভারনেসে নিয়ে যাচ্ছিলে? মাথা ঝাঁকাতে গিয়ে কণ্ঠনালীতে ব্যথা পেয়ে কোকিয়ে উঠল ট্রট। অনেক কষ্টে তাল সামলালো। তারপর বলল, সারা রাত গাড়ি চালিয়ে কাল দুপুরে ওখানে। বুঝলাম, ঠিকই বলছে। ওর এই অবস্থায় গল্প বানানো সম্ভব নয়। তাছাড়া সময়টাও মিলছে। ইনভারনেসে পৌঁছতে এতটা সময়ই লাগার কথা। আর একটি কথা না বলে দেয়ালের আংটা থেকে খুলে দিলাম দড়িটা। চেয়ার থেকে হুড়মুড় করে পড়ল ও নিচে। খক খক করে কাশছে আর ফোফাচ্ছে। পিচমোড়া করে হাত দুটো বাঁধাই ছিল। এবার বাঁধলাম দুই পা। মেডিকেল কিট থেকে সিরিঞ্জ বের করে ফেনোবারবিটন পুশ করলাম ওর বাহুতে। বেঘরে কয়েক ঘন্টা ঘুমাবে এখন। ভালো মতো সার্চ করেও আর কোনো অস্ত্র পাওয়া গেল না ওর কাছে। নিশ্চিন্তে বেরিয়ে এলাম। জোয়ালিন ফেরেনি এখনও, তাই বাটলার উইলিকে জানালাম ঘটনাটা সংক্ষেপে। মুহূর্তে ছানা বড়া হয়ে গেল ওর চোখ। আমি এখনই বেরিয়ে পড়তে চাই শুনে সচকিত হলো ও। বলল, 2 মিনিট অপেক্ষা করুন স্যার,
আমিও আসছি। ওকে সঙ্গে নিয়ে সুবিধের চেয়ে অসুবিধেই হবে বেশি। বললাম, তুমি বরং জিমনেশিয়ামের হাত পা বাঁধা লোকটাকে পাহারা দাও। বেশি কাছে যেও না আবার। লেডি ফিরলে বলো আমি ইনভারনেসে যাচ্ছি। আগামীকাল বিকেলের দিকে ফোন করব। মাথা ঝাঁকিয়ে সায় দিয়ে জিমের দিকে ছুটল বাটলার। জানি কোনো ভুল করবে না ও, কোনো প্রলোভনেই কাবু করতে পারবে না ওকে। ট্রট। জামা কাপড় পাল্টে কালো পোশাক পরলাম। পিস্তল তো নিলামই। ডেনিম জ্যাকেটের ভিতর দিয়ে বুকের কাছে সেলাই করা একজোড়া খাপে ভরে নিলাম দুটো তীক্ষ্ণধার থ্রোয়িং নাইফ। ক্যানভাস ব্যাগে আরও কিছু টুকিটাকি জিনিস ভরে নিয়ে নেমে এলাম নিচে। 5 বেরোতে যাব এমন সময় ফিরে এলো জোয়ালিন। আমার চেহারা দেখে আঁতকে উঠল। কি ব্যাপার, কি হয়েছে তোমার রানা? কোথায় চললে? বললাম, সোহানার বিপদ। ওকে একটা দুর্গে আটকে রেখেছে একজন হিংস্র প্রতিশোধপরায়ণ পুরনো শত্রু। শুনে আমার হাত ধরে টেনে বসালো জোয়ালিন। একটু স্থির হয়ে বসো রানা, তাড়াহুড়ো করলে ভুল হয়ে যাবে কোথাও। আমি আপত্তি করতে যাচ্ছি বুঝে চট করে জিজ্ঞেস করলো, দুর্গটা কোথায় জানা আছে তোমার? ইনভারনেসে, বললাম। ওখানে কোথায়? সেলফ থেকে স্কটল্যান্ডের একটা ট্যুরিস্ট গাইড বুক বের করলো জোয়ালিন। নামটা শুনে নিয়ে পাতা উল্টে বের করে ফেললো ক্লাস্টারবার্গ ক্যাসলের বিবরণ। শহর থেকে কোন রাস্তা ধরে কোন দিকে কত দূর যেতে হবে তাও দেখানো আছে ছোট একটা ম্যাপে। বিবরণের স্বল্পতা দেখে বুঝলাম তেমন গুরুত্বপূর্ণ কোনো দুর্গ নয় ওটা। সম্ভবত দুর্গের মতো করে তৈরি প্রাচীন কোনো স্থাপনা। এবার রওনা হতে হয় জোয়ালিন, বললাম। হাতে সময় বেশি নেই। কাল দুপুরের মধ্যে আমি না পৌঁছলে ছিঁড়ে কুটি কুটি করবে ওরা সোহানাকে। গাড়িতে করে যাবে ভাবছো? তার আগে একটা বিগল সংগ্রহের চেষ্টা করে দেখব। আমার সঙ্গে প্লেনে যেতে পারো। কিভাবে? যতদূর জানি জায়গাটা প্লেন সার্ভিস রুটের বাইরে। কোনো প্লেন? বাবা এখন লন্ডনে। হিথ্রো থেকে ওর বিসক্রাফট ব্যারনটা ধার নেওয়া যায়। আমি নিজে ওটা চালিয়ে তোমাকে পৌঁছে দিতে পারি গ্লাসগো পর্যন্ত। ওখান থেকে দুর্গটা খুব বেশি দূরে নয়। তাই তো, আর ওটা ধার দেবেন কি না জিজ্ঞেস করার প্রয়োজন বোধ করলাম না। আমার ধারণা অনুমতির ধার দিয়েও যাবে না জোয়ালিন। হিথ্রোতে ওকে আটকাবার সাহস পাবে না কেউ। যেই আপত্তি জানাবে ঠান্ডা করে দেবে ও তাকে শীতল একটা চাহনি উপহার দিয়ে। সে দৃষ্টির পেছনে থাকবে 10 পুরুষের সমস্ত আর্লের কারিশমা। তারপর সেলফোনটা বের করবে বাবার সঙ্গে কথা বলার জন্যে। মনে মনে খুশি হয়ে উঠলাম। ওই প্লেনে গেলে হাতে অনেক সময় পাওয়া যাবে। বিগলের চেয়ে বিসক্রাফটের স্পিড প্রায় দ্বিগুণ, 225 মাইল ঘন্টায়। আমি রাজি হতে শার্লিকে খাবার দিতে বলল জোয়ালিন। রুচি নষ্ট হয়ে গেছে, তবু কিছু মুখে দিলাম। তারপর ফোনে যোগাযোগ করলাম গ্লাসগোর আলবার্ট মুলারের সঙ্গে। আমার সঙ্গে পড়তো অক্সফোর্ডে। বেশ ঘনিষ্ঠতা ছিল, কিন্তু মানসিক রোগের কারণে পড়া ছেড়ে দিয়ে ফিরে যায় স্কটল্যান্ডে। এখনও পুরোপুরি সুস্থ হয়নি, তবে বড়সড় একটা গ্যারেজ চালানোর মতো যোগ্যতা অর্জন করে নিয়েছে অল্প দিনেই। নিজের দেশে ফিরে গিয়েও পুরানো বন্ধুবান্ধবদের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখেছি আমি। খোঁজ খবর নিয়েছি, প্রয়োজনে সাহায্য নিয়েছি, দিয়েছি। কাজের ফাঁকে যখনই সুযোগ হয়েছে দেখা করে বন্ধুত্ব ঝালিয়ে নিয়েছি। আমার গলা শুনে নিস্পৃহ কণ্ঠে বলল, এই মাসুদ। ওকে বললাম, ভালো একটা গাড়ি হাজির চাই। আমি আজ রাত ঠিক 2টোর সময় গ্লাসগো এয়ারপোর্টে। ও শুধু বলল, এই মাসুদ। ব্যাস, বিচ্ছিন্ন হয়ে গেল সংযোগ। বরাবরই কথা কম বলে আরবার। তবে যখন আয়
বলে তখন নিশ্চিন্ত থাকা যায়। ছোটবেলায় আমরা দুই বোন বাবার সঙ্গে একবার ওই দুর্গে গিয়েছিলাম, বলল জোয়ালিন। নামেই দুর্গ, আসলে ওটা বড়সড় একটা দালান, লক শিয়েলের উত্তরে, বিরান একটা এলাকায়। বুড়ো কুচকে স্মরণ করবার চেষ্টা করছে ও। এতই পুরনো যে তখনই দেখেছি বাড়ির একটা অংশ বাঁশের অযোগ্য হয়ে পড়েছিল। কেন যে কেউ ওখানে ওটা বানিয়েছিল বোঝা কঠিন। ওখানে যারা থাকতো শুনেছি দুর্গটা বিক্রি করতে না পেরে বছর কয়েক আগে সরে গেছে অন্যত্র। মনে হয় এখন যারা আছে তারা ভাড়া নিয়েছে ওটা। আমার বেন্টলিটা গ্যারেজ থেকে বের করে আনলো পোর্টার গিলাম। ততক্ষণে কাপড় পাল্টে তৈরি হয়ে নিয়েছে জোয়ালিন। হিথ্রো এয়ারপোর্টে যাওয়ার পথে তাড়াহুড়ো করলাম না, কারণ জানি সময় আছে হাতে। আমাকে নিয়ে ট্রটম্যানের পৌঁছাবার কথা আগামীকাল দুপুর নাগাদ। আমি না গেলে নির্যাতন শুরু হবে বলেছে ট্রট। আশা করা যায় ততক্ষণ পর্যন্ত বাঁচিয়ে রাখবে গডডিস সোহানাকে। সব যদি এখন ঠিকঠাক চলে রাত 2:30টার মধ্যে পৌঁছে যাব আমি গ্লাসগোতে। ভোর 4:30-র দিকে পৌঁছব ক্লাস্টারবার্গ দুর্গে। আধার পাবো ঘন্টা 3। তারপর সকালটাও থাকছে হাতে। লন্ডনে আমাদের এজেন্সি, মানে রানা ইনভেস্টিগেশন এজেন্সির সামনে 5 মিনিটের জন্যে থেমে স্টোর থেকে গোটা চারেক গ্রেনেড এবং আরও কিছু যন্ত্রপাতি নিয়ে ভরলাম ব্যাগে। জানি না কোনটা কাজে লাগবে। কপাল ভালো, হিথ্রোতে খুব তাড়াতাড়ি ক্লিয়ারেন্স পাওয়া গেল। কোনো বিঘ্ন ছাড়াই উঠে পড়লাম আকাশে। কোর্স সেট করে অটো পাইলটে দিয়ে একটা সিগারেট ধরালো জোয়ালিন। দুর্গটার তেমন কোনো বর্ণনা দিতে পারল না ও, শুধু বলল ওটা উঁচু পাঁচিল দিয়ে ঘেরা। বাড়িটার আকৃতি অনেকটা ইংরেজি অক্ষরের মতো, তবে মাঝের দাগটা নেই। একটা পাশে কেবল বসবাস করা হতো তখন। পশ্চিমের উইংটা ব্যবহারের একেবারেই অযোগ্য ছিল। রাত ঠিক 2:30টায় ল্যান্ড করলো প্লেন। দুটো গাড়ি দাঁড় করিয়ে রেখেছে মুলার কার পার্কে। জাগুয়ার এক্সকেই টা পছন্দ হলো আমার। এত রাতে ওকে কষ্ট দেওয়ার কারণটাও বলতে হলো। সোহানাকে আটক করার কথা শুনে চোখ মুখ শক্ত হয়ে গেল ওর। বুক ফুলিয়ে ওর 5 ফুট 0.0 ইঞ্চি দেহটা টান টান করে দাঁড়ালো। প্রমাদ গুনলাম তখন এখনই ও সঙ্গে যাওয়ার বায়না ধরবে। ঠিক তাই বলল। ওর বাড়ির সামনে শুধু 1 মিনিট থামলেই টয়লেট থেকে খুঁটটা নিয়ে নেবে ও। ওর মনোযোগ অন্যদিকে ফেরাতে জোয়ালিনকে ওর সঙ্গে পরিচয় করিয়ে দিলাম। একজন স্কটিশ আর্লের মেয়ে ওর সামনে দাঁড়িয়ে করমোদনের জন্যে হাত বাড়িয়ে দিয়েছে দেখে চোখ দুটো ঠিকরে বেরিয়ে আসার জোগাড় হলো ওর। ওকে বোঝালাম খুব গোপনে ঢুকতে হবে আমার ওই দুর্গে। তাছাড়া লেডি জোয়ালিন হেইফোর্ডকে ভালো একটা হোটেলে ওঠার ব্যবস্থা করে দিতে হবে। তার দেখভালেরও দরকার আছে। কাজেই ও শুধু বলল, এই মাসুদ। উঠে পড়লাম জাগুয়ারে। বাঁক নিয়ে অদৃশ্য হয়ে যাওয়ার আগে রিয়ার ভিউ মিররে দেখলাম এদিকে চেয়ে দাঁড়িয়ে রয়েছে ওরা দুজন। 6 নির্জন পথ তুফান বেগে পেরিয়ে এলাম লক লোমন্ড। উত্তর পূবের গ্রামপিয়ানের মধ্য দিয়ে লক শিয়েলকে পাশ কাটিয়ে র্যানক মোড় হয়ে দীর্ঘ বাঁক ঘুরে চলে এলাম ফোর্ট উইলিয়ামে। তারপর উত্তরের পথ ধরলাম। আরও 1 ঘন্টা পর গতি কমিয়ে সরু একটা গলি ধরে এগোলাম ক্লাস্টারবার্গ ক্যাসল এর দিকে। বাতি নিভিয়ে 1/2 মাইল চলার পর গলি থেকে কিছুটা সরে গিয়ে ঝোপের আড়ালে রাখলাম গাড়ি। তারপর ব্যাগটা বের করে নিয়ে এগোলাম পায়ে হেঁটে। 4:15 এখন। জানি এত উত্তরে 8টার আগে ভোর হবে না।
জায়গা মতো পৌঁছাতে পেরে মনটা হালকা হয়ে গেল। উদ্বেগ শেষ, এবার কাজ। বল আমার কোর্টে। হাতে সময়ও রয়েছে প্রচুর। গডরিচকে পাবো অসতর্ক অবস্থায়। ও যতদূর জানে আমি এখন ট্রটম্যানের সঙ্গে গাড়িতে করে মিডল্যান্ড পার হচ্ছি। কাছে গিয়ে দেখলাম 30 ফুট উঁচু দেয়াল দিয়ে চারপাশ ঘেরা ছোটখাটো দুর্গটা। দেয়ালে প্রতিরক্ষার জন্য ব্যাটলমেন্ট রয়েছে, কিছু দূর উঁচু, কিছু দূর সামান্য নিচু। দুর্গটা মাত্র তিনতলা। দেয়ালের বাহার দেখে মনে হয় 12 হাত কাকুরের 13 হাত বিচি। কার বিরুদ্ধে প্রতিরক্ষার আয়োজন কে জানে। এখানে দুর্গই বা কেন? কয়েকশো বছর আগে মনে হয় যুদ্ধ বিগ্রহ লেগেই থাকতো এদিকের গোষ্ঠীগুলোর নিজেদের মধ্যে। চারদিক এক পাক ঘুরে দেখলাম, বাইরে পাহারা নেই। ভেতরে কেউ আছে কিনা বোঝা যাচ্ছে না। কারো কোনো সারা শব্দ নেই। খিলানের নিচে মাথায় চোখা শিক লাগানো সদর দরজাটা দুর্গের তুলনায় অপেক্ষাকৃত নতুন। বয়স বড়জোর 100 বছর হবে। পুরু শক্ত কাঠের তৈরি। ঠেলা দিয়ে দেখলাম ভেতর থেকে তালা বা হুড়কো দিয়ে আটকানো। গেটটা ডিঙিয়ে ভেতরে যাবার উপায় নেই। খিলান ও শিকের মধ্যে ফাঁক বড়জোর 6 ইঞ্চি। পূব দিকে ছোট একটা পিছন দরজা আছে, কিন্তু সেটাও একইভাবে আটকানো, অর্থাৎ প্রবেশ নিষেধ। ভেতরে কোনো রকম অ্যালার্মের ব্যবস্থা থাকতে পারে ভেবে দেয়াল টপকে ঢোকার সিদ্ধান্ত নিলাম। সদর দরজা থেকে বেশ কিছুটা দূরে সরে মাটিতে বসে ক্যানভাস ব্যাগ খুললাম। পেন্সিল টর্চের আলোয় বাছাই করলাম কি কি সঙ্গে নেব। তারপর ওগুলো ছোট আরেকটা ব্যাগে পুরে ঝুলিয়ে নিলাম পিঠে। এবার এক প্রস্থ লাইলন দড়ির একদিকে বাঁধা নোঙরের মতো একটা আংটা বের করে জুড়ে দিলাম প্রাচীরের মাথা লক্ষ্য করে। নোঙরের দাঁড়গুলো রাবার দিয়ে মোড়া বলে শব্দ হলো সামান্যই। আটকালো প্রথমবারেই। সরসর করে উঠে যাচ্ছি। আর 4 ফুট আছে দেয়ালের মাথায় উঠতে। আমাকে দেখে সোহানার কি প্রতিক্রিয়া হবে কল্পনার চোখে দেখতে পাচ্ছি স্পষ্ট। ওর হাসির প্রতি উত্তরে হাসতে যাব, এমনই সময় অনুভব করলাম ঢিল হয়ে যাচ্ছে দড়িটা। রোদ বৃষ্টি ঝড়ে একেবারে ঝুরঝুরে হয়ে গেছে চুন সুরকির গাঁথনি। মন্দিরের ওজনের একটা পাথর দেখলাম কাত হয়ে যাচ্ছে, এখনই খসে পড়বে আমার উপর। কিছু বুঝে ওঠার আগেই পড়তে শুরু করলাম। 20-25 ফুট উপর থেকে মাটিতে পড়া শেখানো হয়েছে আমাকে, কিন্তু সেটা শুধুই পড়া। এখন সমস্যা রয়েছে আরও দুটো। চিত হয়ে পড়লে চলবে না, কারণ পিঠে রয়েছে শক্ত যন্ত্রপাতি ভরা 15 কেজি ওজনের ব্যাগ। আর তার চেয়েও বড় সমস্যা হচ্ছে পাথরটা। ওটার তলে পড়লে আমি শেষ। নিচে পড়তে পড়তে একই সঙ্গে দুটো কাজ করছি। চেষ্টা করছি দেয়ালে লাথি মেরে পাথরটার নিচ থেকে সরে যাওয়ার, এবং সেই সঙ্গে কাত হয়ে মাটিতে পড়ার। যখন জ্ঞান ফিরল, চোখ মেলে তারা জ্বালা আকাশ দেখতে পেলাম। মনে হলো ডিপ ফ্রিজের ভেতর শুয়ে আছি, শুধু বাম কাঠটা আগুনে পুড়ছে। আমাকে সেচতে পারেনি। 3 ফুট দূরে চুপচাপ পড়ে আছে পাথরটা। পিঠ দিয়েও পড়িনি মাটিতে, ব্যথা নেই ওখানেও। আসলে যেটা হয়েছে, পড়েছি বাম কাঁধের উপর। ডিসলোকেট হয়ে গেছে ওটার হাড়। উঠে বসে ছুঁয়ে দেখলাম ফুলে উঠেছে জায়গাটা, সরে গেছে হাড় জয়েন্ট থেকে।